লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর অব্যক্ত। সন্ধে থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে, কখনো ঝিরঝির করে, কখনো বা মুষলধারে। শ্যামপুকুর থানায় বসে ওসি বিমল বিশ্বাসের ঝিমুনি ধরে যাচ্ছিল। কনস্টেবল হারান এসে ডেকে বলল, আদা দিয়ে কড়া করে চা করে এনেছি স্যার। দে, ঘুম পেয়ে যাচ্ছিল, চাটা খেয়ে ঘুমটা ভাগাই। মজ করে সবে চায়ের গ্লাসে চুমুক দিয়েছেন এমন সময় ফোন বেজে উঠল। হারান ফোনটা রিসিভ করে হ্যাঁ, কোথায়, ঠিক আছে বলে রিসিভার রেখে বিশ্বাসের দিকে ফিরে বলল, যেতে হবে স্যার। কোথায়? বাগবাজার বোসপাড়া লেন। বেজার মুখে বিশ্বাস বললেন, চলো দেখে আসি কি হয়েছে। তাড়াতাড়ি কয়েক চুমুকে চা শেষ করে বেরিয়ে পড়লেন। বাগবাজারের এই বাড়িগুলো এখনো পুরনো কলকাতার কিছুটা গন্ধ ধরে রেখেছে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখলেন বাড়ির সামনে ছাতা মাথায় দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে লাল সিমেন্টের রোয়াকেও বেশ কিছু লোক বসে আছে। পুলিশের গাড়ি দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। বিশ্বাস ৩-৪ জন কনস্টেবল নিয়ে ভেতরে ঢুকলেন। দেখলেন বিছানার ওপর উপুড় হয়ে পড়ে আছে একজন বয়স্ক মানুষ। পাশে বিছানার পাশেই মেঝেতে জানলার একটু কাছে রয়েছে আর একজন বয়স্কা মহিলার দেহ। কে দেখেছে আগে? বিশ্বাস জানতে চান। আমি স্যার। মধ্যবয়সী একজন গৃহবধূ এগিয়ে আসেন। সন্ধেবেলার চা দিতে এসে দেখি এই অবস্থা। কে হন আপনি? আমি এই বাড়ির বড় ছেলের বউ। আপনার স্বামী? দাদা ঘরে আছে স্যার, চলাফেরা করতে পারে না তো। বিমল বিশ্বাস মুখ ফিরিয়ে তাকান। বক্তা নিজের পরিচয় দিয়ে বলেন, আমি হিরেন, এই বাড়ির মেজ ছেলে। এনারা আপনাদের বাবা মা, তাই তো? না স্যার, এনারা আমাদের কাকা কাকিমা। আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি। কাকা কাকিমার কোনো ছেলেপুলে ছিল না। কাকা সারা জীবন বদলির চাকরি করেছেন, শেষ জীবনে এসে এই বাড়িতেই থিতু হয়েছিলেন। আমার বাবাই অনেক আগে কাকাকে বলে রেখেছিলেন যে চাকরি জীবন শেষ হলে তুই এই বাড়িতেই ফিরবি। তাই বাবার ইচ্ছেতেই কাকা কাকিমা আমাদের এই বাড়িতে থাকতেন। বিশ্বাস প্রশ্ন করলেন, মেজ ছেলে বলছেন নিজেকে, ছোট ছেলে কোথায়? সে একজন ড্রামার। ওদের নিজস্ব একটা বাংলা ব্যান্ড আছে স্যার। ওটার হয়ে ফাংশন করতেই বহরমপুরে আছে। খবর পাঠিয়েছি, আসতে কাল হয়ে যাবে। বিশ্বাসের লোকজন এসে লাশ দুটোকে পোস্টমর্টেমের জন্য নিয়ে গেল। আমরা তাহলে কি করব স্যার? হিরেন জানতে চায়। অপেক্ষা করুন, পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাই। তার আগে মনে হয় না তেমন কিছু করার আছে। ঘরটা সিল করে দেন বিশ্বাস। বাইরে মুষলধারায় বৃষ্টি চলছে। বিশ্বাস গাড়ি নিয়ে থানায় ফিরে আসেন। কি মনে হয় স্যার? হারান জানতে চায়। দাঁড়াও না, রিপোর্টটা আগে আসুক। আড়মোড়া ভাঙেন বিশ্বাস। আর ৬-৭ বছর আছে চাকরির। এখন আর মাথা খাটাতে ভালো লাগে না। দিন কয়েক পরে পোস্টমর্টেমের রিপোর্ট দেখে নড়ে চড়ে বসেন বিশ্বাস। রিপোর্ট বলছে দুজনেরই পেটে বিষ পাওয়া গেছে। বিমল বাবু হারানকে বলেন, গাড়িটা একবার বার করো হে, বাগবাজারে আরেকবার যেতে হবে। হিরেনদের বাড়িতে গিয়ে বেলা 10:30 নাগাদ গিয়ে দাঁড়ান বিশ্বাস। রোয়াকের উপর দাঁড়িয়ে বারমুডা পরা বেশ লম্বা একটা ছেলে ঘুম চোখে তখনও দাঁত ব্রাশ করছে। পুলিশ দেখে তড়িঘড়ি ভেতরে ঢুকে বাড়ির লোকদের ডাকাডাকি শুরু করলো সে। ভিতর থেকে হিরেন ও আরও 2 জন মহিলা বেরিয়ে আসে। হিরেন বিমল বাবুদের ভেতরে নিয়ে যায়। বিমল বাবু ওই বউটিকে জিজ্ঞেস করেন, সেদিন আপনি তো চা নিয়ে ঢুকে এনাদের পড়ে থাকতে দেখেছিলেন? বউটি মাথা নেড়ে সম্মতি জানায়। দুপুরের খাবার কে দিয়েছিল? বউটি বলে, আমার নাম পূজা। উপরের খাবার ঘরে আমরা সবাই একসাথে বসে খাই। আমি আর আমার ছোট যা পরিবেশন করি। আগে ছেলেদের খাওয়া হয়ে যায়, তারপর আমি আর উর্মি বসে খাই। উর্মিকে? দ্বিতীয় মহিলা এগিয়ে এসে বলেন, আমি উর্মি, হিরেন গাঙ্গুলির স্ত্রী। বিমল বাবু লম্বা ছেলেটির দিকে তাকিয়ে বলেন, তুমি নিশ্চয়ই ছোট ভাই? ছেলেটি মাথা নাড়ে, বলে, আমার নাম প্রিয়ম। হিরেন বলে, আমরা 3 ভাই, দাদা বীরেন, আমি হিরেন, আরও প্রিয়ম। ড্রাম পেটানো ছাড়া আর কি করো তুমি? প্রিয়ম চুল ঝাঁকিয়ে বলে, পেটাই না, ড্রাম বাজাই। আমি একজন ড্রামার, ওটাই আমার প্রফেশন। এবার পূজা বলে, আমাদের এই বাড়িতে প্রিয়মই একমাত্র একটু অন্যরকম।
আমার হাজবেন্ড হিরেন, বাবা এরা সবাই উকিল, কিন্তু ও কিছুতেই আইন নিয়ে পড়াশোনা করলো না। প্রিয়ম বিরক্ত হয়ে বলে, আহ বৌদি ভাই, সবার কি আইন ভালো লাগে? আমার মিউজিক ভালো লাগে, আমি ওটা নিয়েই কাজ করব। বিমল বিশ্বাস ওদের কথাবার্তার মাঝেই অকুস্থলটা ভালো করে নিরীক্ষণ করতে থাকেন। ওনার ভাবভঙ্গি দেখে হিরেন বলে, রিপোর্টে কি আছে স্যার? বিশ্বাস হিরেনের দিকে তাকিয়ে বলেন, আপনার কাকা কাকিমা দুজনকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে। আতকে ওঠে ঘরে উপস্থিত লোকজন। প্রিয়ম বলে, কিন্তু কাকা কাকিমাকে কে মারবে, আর কেনই বা মারবে? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করছি প্রিয়ম বাবু, আর সেটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। তারপর ঘরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেন, তদন্তের কাজে বেশ কয়েকবার আমায় আসতে হতে পারে। গাড়িতে উঠে হারান মুখ খোলে, আপনার মাথায় কি আসছে স্যার? কে করতে পারে খুন দুটো? সত্যি কথা বলতে অকুস্থল থেকে বিশ্বাস তেমন কিছু উদ্ধারও করতে পারেননি যাতে কারোর দিকে তিনি আঙুল তুলতে পারেন। থানার চেয়ারে বসে বিশ্বাস প্রথম থেকে যা যা ঘটেছে সবকিছু মনের মধ্যে সাজাতে থাকেন, কিন্তু কুল কিনারা কিছু করতে পারছিলেন না। আর তাছাড়া মাথাটা এখন আর সেভাবে চলে না। কিছুক্ষণ চিন্তা করে বাড়িতে ফোন লাগালেন বিশ্বাসবাবু। মেয়েকে বললেন, মিতকে আজ রাত্রে বাড়িতে আসতে বলে দিস। মেয়ের গলায় খুশির সুর। বলে, এবার কিন্তু আমি ওর সাথেই থাকবো। না, তুমি এইসবের মধ্যে ঢুকবে না, তুমি শুধু ফোনটা করে ওকে রাতে আসতে বলে দাও। মিথ বিমল বিশ্বাসের ছোট শালীর ছেলে, বছর 24 বয়স, পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু নেশায় শখের গোয়েন্দা। এই ছেলেটিকে বিমলবাবু বড্ড পছন্দ করেন। এর আগেও বেশ কয়েকটা কেসে তিনি মিতের সাহায্য নিয়েছিলেন। এক্ষেত্রেও তিনি বুঝতে পারছিলেন তার বুদ্ধিতে এটার সমাধান তিনি করে উঠতে পারবেন না। রাত 8:15 নাগাদ অফিস থেকে মিত এসে পৌঁছয় বিমল বাবুর বাড়িতে। এসো মৃত্যুঞ্জয়, ভিতরে এসো। পোশাকি নাম মৃত্যুঞ্জয় হলেও সে নিজেও এই নামটা খুব একটা পছন্দ করে না, বরং ডাকনামটাই তার ভালো লাগে। হেলমেটটা হাতে নিয়ে হাসি মুখে ঘরে ঢুকে সোফায় জমিয়ে বসে সে। বিমলবাবু স্ত্রী এসে বলেন, তোর মার সাথে কথা হলো? ওকে বলে দিয়েছি আজ রাতে তুই এখানে থেকে যাবি। ভাইয়া, আজ অনেক রাত অবধি তুই আর আমি গল্প করব কিন্তু, কেমন? বিমলবাবুর মেয়ে আবদার করে মিতের কাছে। মাথার ঝাঁকড়া চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করতে করতেও বলে, এরপরের কেসে তোকে অ্যাসিস্ট্যান্ট বানাবো। বাবলি আনন্দে লাফিয়ে ওঠে, তাই? বিমলবাবু বলেন, একদম নয়, এইসবের মধ্যে ওকে একদম ঢোকাবি না। রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে মিতাকে নিয়ে বসেন বিমলবাবু। ওকে আগাগোড়া সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলেন, তারপর বলেন, কেসটা সলভ করতে হবে রে, উপর থেকে চাপ আসছে। এই যে ভদ্রমহিলা মারা গেছেন, তার ভাইয়ের নাকি উপর মহলের সঙ্গে বেশ ভালো কানেকশন আছে। মিত বলে, আমি কাল বরং বাগবাজারের ওই বাড়িতে যাব তোমার সাথে, কারণ আমি একা গেলে ওরা আমাকে কতটা গুরুত্ব দেবে সন্দেহ আছে। পরের দিন সকাল 7টা নাগাদ বিমলবাবু গিয়ে হাজির হন বাগবাজারের বাড়িতে। বেল দিতে বেরিয়ে আসে উর্মি। ওদের দেখে একটু ঘাবড়ে গিয়েই ভেতরে খবর পাঠায়। একে একে ঘুম চোখে প্রায় সবাই এসে বসার ঘরে জড়ো হয়। ইনি বুঝি নতুন পুলিশ? মিষ্টি হাসি হেসে পূজার দিকে তাকিয়ে মিত বলে, না আন্টি, আমি পুলিশ নই, পুলিশের বন্ধু। তুমি মৃত্যুঞ্জয় দত্ত না? আমি চিনি তোমাকে, প্রিয়মের গলা পাওয়া যায়। তোমার ওই কেষ্টপুরে ঘটা ঘটনাটার কথা মনে আছে? ওটা আমার এক বন্ধুর বাড়ি ছিল। ওদের রাধা গোবিন্দ মন্দিরের গয়না তুমি বের করে দিয়েছিলে আমার সামনেই। হ্যাঁ, ওটা আসলে আমার এক বান্ধবীর মামার বাড়ি। সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম, তাই ওই কাজটা করেছিলাম। হিরেন বিরক্ত হয়ে বলে, তোদের এসব আষাঢ়ে গল্প থামাবি? সাত সকালে শখের গোয়েন্দার গুণগান শুরু করেছে। মিত এইসব কথাবার্তায় অভ্যস্ত। ও আগেই জানতো যে ওকে কোনো উত্তর দিতে এরা চাইবে না, তাই বিমলবাবুকে কি কি প্রশ্ন করতে হবে তার একটা লিস্টও করেই দিয়েছিল। আজ বড় ভাই বীরেনের সঙ্গেও দেখা হয়। দিব্যি ভালো চেহারা, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর ওনার চলার ক্ষমতা আর নেই। সারাদিন হুইল চেয়ারেই থাকেন। দু একটা মামুলি প্রশ্ন করে ওখান থেকে বেরিয়ে থানায় আসে ওরা। কি বুঝলে? মিত বলে, ভেতরে কোনো একটা গভীর ব্যাপার আছে, যেটা আপাতত সাদা চোখে ধরা পড়ছে না। আচ্ছা মেশো, ওদের বাড়িতে সব থেকে অদ্ভুত ব্যাপার তোমার কোনটা লেগেছে?
বিমল বাবু মাথা চুলকে বলেন, ওর বড় ভাই বীরেনের হুইল চেয়ারে বসে থাকার ব্যাপারটা? না। তাহলে? ছোট ভাইটাকে ওরা বিশেষ পছন্দ করে না। হারান বলে, হ্যাঁ, প্রথম দিনও এই ভাইটির সম্পর্কে বড় বউ অনেক কথা বলছিল, যে উকিলের বাড়ি কিন্তু আইন নিয়ে পড়ল না, ব্যান্ড বাজাতে চলে গেল। বিমল বলে, চেহারা চরিত্র দুই ভাইয়ের থেকে একটু আলাদা, অনেকটা ছোট তো, হয়তো আজকালকার ছেলে বলে এই রকম। মিত বলে, আমায় অফিস যেতে হবে মেশো, তুমি এক কাজ করো, ওদের বাড়ির সবার ছবিগুলো পারলে আমায় হোয়াটসঅ্যাপ করে দিও তো। ছবি দিয়ে কি হবে, দিও, মনে অনেকগুলো সন্দেহ উকি দিচ্ছে, দেখি মেলে কি না। আপাতত আমি অফিস করে আসি, সন্ধেবেলায় সোজা তোমার বাড়িতেই আসছি। সন্ধেবেলায় অফিস থেকেও সোজা উপস্থিত হলো বিমল বাবুর বাড়িতে। প্রিয়মের ফোন নাম্বার জোগাড় করেছো মেশো? করেছি, কিন্তু হঠাৎ ওর নাম্বার দিয়ে কি হবে? ওদের ব্যান্ডকে তোদের ক্লাবে ডাকবি নাকি? মিত মাথা নাড়ে, বলে, না, ওই বাড়িতে প্রিয়মই একমাত্র আমার কাজে সাহায্য করতে পারে। সারাদিনে ছবিগুলো দিলে না? ভুলেই গেছি তোকে পাঠাতে, বয়স হচ্ছে তো, বড্ড ভুলোমনা হয়ে গেছি রে। ছবির মানুষগুলোকে বেশ ভালো করে নিরীক্ষণ করে মিত। তারপর বাবলিকে বলে, তোর বাবার এবারের কেসটার সমাধান যদি করে দিতে পারি, তাহলে মাসিকে বলবি আমার আর তিতিরের ব্যাপারটা যখন বাড়িতে এই পুজোর আগেই বাবাকে বলবো, তখন যেন দয়া করে আমাকে একটু সাপোর্ট দেয়। বাবলি মুখ ভেঙচে বলল, এত বড় ছেলে, চাকরি করছো, তাও বাবাকে এত ভয়? মিত মাথা নেড়ে ল্যাপটপে চোখ রেখে বলে, বাবার কাছে ছেলে যদি কোনোদিন বড় হতো তাহলে তো হয়েই যেত। বাবার কাছে ছেলে চিরদিন ছোটই থাকে, কিন্তু বুড়ো হলে ছেলেদের নিজের বাবাকে সন্তান সম ভাবতে হয়, বুঝলি? বিমল বাবু ঘরে ঢুকে ওদের সকলেরই ফোন নাম্বার মিতের হাতে দিলেন। মিত বলল, আমি নয় মেশো, ফোনটা তুমি করো হীরেন বাবুকে, তারপর জিজ্ঞেস করো ওদের পারিবারিক ব্যাপারে। এই যেমন ধরো ওনার বাবা কি করতেন, দাদার কি করে অ্যাক্সিডেন্ট হলো, এ সমস্ত কিছু জানতে চাও, আর ফোনটা স্পিকারে রেখো। হীরেনের থেকে জানা গেল গাঙ্গুলিরা আসলে 3 ভাই। বাড়ির 2 ভাই উকিল, ছোট জন অর্থাৎ যিনি মারা গেছেন তিনি ছিলেন সরকারি চাকুরে। এদের বড় দাদা আজ থেকে বহু বছর আগে মারা গেছেন, তিনি অকৃতদার ছিলেন। হীরেনদের বাবা আর মা গত হয়েছেন বছর 5 হলো। বাবা থাকাকালীনই হীরেনের কাকা বউ নিয়ে এসে রিটায়ারমেন্টের পর এই বাড়িতে থাকতে শুরু করেন। বিশাল বাড়ি, অনেকগুলো ঘর আছে, বাগান পুকুর সবই আছে। মিত ইশারায় প্রশ্ন করতে বলে, এ বাড়ির মালিকানা কার নামে? মিত নোটিফিকেশনের টুংটাং আওয়াজ পেতে থাকে, বোঝে তিতিরের মেসেজ ঢুকছে। ফোনটা নিয়ে বারান্দায় উঠে আসে। মেসেজগুলো পড়ে ওর মুখের ভাব দেখে বাবলি বলে, তিতির দি টেক্সট তাই না ভাইয়া? মিত মাথা নাড়ে, বলে, আজ ওকে কতগুলো খবর নিতে বলেছিলাম। আঙ্কেল তো প্র্যাকটিস করেন হাইকোর্টে, অনেক চেনা জানা বন্ধুও আছে, সেই খবরগুলোই দিল। তবে তোর তিতির দিদির রাগ হয়েছে আমার ওপর, সকাল থেকে বেশি কথা হয়নি আজ। ও বলল বুঝি রেগে গেছে? মিত হাসে, আমি ওর মেসেজ দেখেই বুঝি তার এখন কি মুড, বলতে হয় নাকি? বাবলি ঠোঁট উল্টে বলে, লেখা দেখে বোঝো কি করে, ও তো কয়েকটা ওয়ার্ড মাত্র। আর বললে যে শুধু ইনফরমেশন দিয়েছে, রাগের কথা বলেনি। মিত বাবলির দিকে তাকিয়ে বলে, বোঝাপড়া সেটাই যেখানে মুখে না বললেও সবটা বোঝা যায়। দাঁড়া, ওকে একটা কল করি। বাবলি ওকে একা ছেড়ে ঘরে এসে বই খুলে বসে। তিতিরের সঙ্গে কথা শেষ করে ভিতরে এসে বাবলিকে বলে, 2 কাপ কফি করে আন দেখি, মেশোর সঙ্গে জরুরি কথাগুলো সেরে নি। তারপর বিমল বাবুকে বলে, কি কি খবর পেলে? উনি বলেন, হীরেন বলল ওদের বাগবাজারের বাড়িঘর সব নাকি ওদের ছোট কাকা শচীন্দ্রনাথ গাঙ্গুলির নামেই। মিত বলল, হ্যাঁ, সেটা হওয়াই স্বাভাবিক, কারণ তিতির আমায় খবর দিয়েছে আঙ্কেল ওনার পরিচিত বন্ধু বান্ধবদের থেকে যেটুকু শুনেছেন, সমরেন্দ্রনাথ গাঙ্গুলি অর্থাৎ হীরেন বাবুদের বাবা পয়সার মোটেই জমাতে পারেননি, বরং হীরেন বাবুর বড় ভাই বীরেন্দ্রনাথ গাঙ্গুলির বেশ কিছুটা পয়সার ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে বসে যাওয়ার জন্য ওনার অবস্থাও বেশ খারাপ। বিমল বাবু বলেন, আরও একটা খবর শুনেছি অন্য একটা দিক থেকে। মিত বলে, কি?
এই প্রিয়ম সমরেন্দ্রনাথ গাঙ্গুলির নিজের ছেলে নয়, উনি ওকে দত্তক নিয়েছিলেন। কিন্তু নিজের দুটো ছেলে থাকা সত্ত্বেও হীরেন জন্মানোর বছর 10 পরে ওনার আবার আরেকটি ছেলেকে দত্তক নিতে কেন হলো, এটা আমায় ভাবাচ্ছে। এই কারণেই প্রিয়ম ওদের দুজনের থেকে চেহারায় আলাদা হয়তো। মিত বলল, আমি তিতিরের থেকে যা শুনলাম তা যদি সত্যি হয় তবে এই বাড়ি ঘর সম্পত্তি সবই মৃত শচীন্দ্রনাথ গাঙ্গুলির জন্যই হয়েছে। বীরেন্দ্রের বাবার সঙ্গে এই ছোট কাকার খুব মধুর সম্পর্ক থাকলেও ওনার সেই আর্থিক ক্ষমতা ছিল না যা দিয়ে উনি এই এত বড় সম্পত্তি ক্রয় করতে পারেন। বিশ্বাস বলেন, কাল সকালে একবার ওই বাড়িতে আবার যাব। তা যাব মেশো, তবে খুব সকালে যেতে হবে, নয়তো আমার অফিস যেতে লেট হয়ে যাবে। রাতে শুয়ে মিত তিতিরকে টেক্সট করে, আগামীকাল দেখা করবি তো? না। না কেন? তুই ভুলে গেলি? কাল আমার প্রোগ্রাম আছে। ভুলিনি বাবু, তোর অনুষ্ঠান দেখতে যাব বলেই বললাম। হয়ে গেলে আমি তোকে বাড়ি দিয়ে আসবো। তিতির খুশি হয়ে বলে, তুই সত্যি আসবি আমার নাচ দেখতে? শুধু আসবো না, সন্ধেবেলায় মন খারাপ করে যে বলছিলি তোর ফুলওয়ালাকে পার্পেল অর্কিড দিতে বলতে ভুলে গেছিস, ওটাও জোগাড় করেছি। তোর নাচ শুরু হওয়ার আগে ওগুলো পৌঁছে দেব। তিতির হেসে ফেলে। মিত বলে, যাক, কাল দেখা হচ্ছে তাহলে, তুই ঘুমিয়ে পড়। আর মিত বলে, আর যা যা শুনতে চাস সব বলা রইল। আমি মাসির বাড়ি আছি, বাকিটা সামনে এসে বলবো। তিতিরের বুকের ভিতরটা খুশিতে তিরতির করে কাঁপতে থাকে। মোবাইলের গ্যালারি ঘেটে মিতের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে এক সময়। পরের দিন সকালে উঠে সোজা বোসপাড়া লেনের গাঙ্গুলি বাড়িতে চলে যায় ওরা। ড্রয়িং রুমে সকলের জন্য চা করে নিয়ে আসে পূজা। মিত হঠাৎ জিজ্ঞেস করে প্রিয়মকে, তোমার স্কুলিং কোথায়? প্রিয়ম বলে, আমরা 3 ভাই এক স্কুলে পড়েছি। বীরেন ওকে থামিয়ে বলে, আমি আর হীরেন ছোটবেলায় প্রথমে পাড়ার স্কুলেই পড়তাম, তখন যেমন রেওয়াজ ছিল। তারপর হঠাৎ একদিন আমাকে আর হীরেনকে নিয়ে বাবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলেন। নেহাত বড় জ্যাঠার দৌলতে ইংলিশে আমরা 2 ভাই ছোটবেলা থেকে পাকাপোক্ত ছিলাম, না হলে খুব অসুবিধে হয়ে যেত। মিতি জিজ্ঞেস করে, হঠাৎ পাড়ায় স্কুল থেকে সোজা ইংলিশ মিডিয়াম স্কুল কেন? হীরেন বলে, যতদূর মনে পড়ে আমাদের এই বাড়িটা প্রথমে এরকম ছিল না। নেহাতি ছোটখাটো ওপরে অ্যাসবেস্টার দেওয়া একটা বাড়ি ছিল। সেদিক থেকে দেখতে গেলে প্রিয়ম আসার পর আমাদের সবকিছুরই পরিবর্তন হলো। মা বলতেন প্রিয়ম খুব পয়মন্ত। বড় যা পূজা ওদের দিকে ফিরে বলল, কিন্তু এই প্রিয়মকে বাবা ঝাড়খণ্ডের কোনো একটা আশ্রম থেকে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে তিনি ওকে নিজেই সে কথা বলেছেন। কিন্তু তোমরা 2 ভাই থাকা সত্ত্বেও উনি প্রিয়মকে দত্তক নিলেন কেন? বীরেন বলে, মার কাছে শুনেছি ওই আশ্রমে বাবা টাকা পয়সা দিতেন। ওখানেই প্রিয়মকে দেখে বাবার ওর উপর খুব মায়া পড়ে যায়। তারপর থেকে সোজা বাড়িতে নিয়ে আসেন। হীরেন বলে, আরও ছোট থেকে এত মিষ্টি বাচ্চা ছিল যে আমাদের ওকে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। মাও ওকে খুবই স্নেহ করতেন। ঝাড়খণ্ডের কোন আশ্রম বলতে পারেন? এটা নিয়ে আমাদের বিশেষ কিছু জানা নেই, তবে বাবার বন্ধু সনাতন কাকু কিছু জানলেও জানতে পারেন। মিত বলে, উনি কোথায় থাকেন? প্রিয়ম বলে, এই তো 2 বাড়ি পরেই। প্রিয়মকে বলে, আমাকে একটু বাড়িটা দেখিয়ে দাও। তারপর বিমল বাবুর দিকে ফিরে বলে, মেশো তুমি যা যা জানার জেনে নাও, আমি সনাতন বাবুর সাথে কথা বলে রেডি হয়ে অফিস বেরিয়ে যাব। সনাতন বাবুর বয়স হয়েছে, মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। মিত প্রথম দিন কিছু সুবিধা করতে পারল না, কিন্তু এই কাজ করতে গেলে নাছোড়বান্দা না হলে চলে না। দ্বিতীয় দিন অফিস থেকে ফেরার সময় সন্ধেবেলায় আবার এসে হাজির হলো। সনাতন বাবু বললেন, তোমায় আমার কথা কে বলল হে ছোকরা? এ বাড়িটা তোমায় চেনালো কে? মিত উত্তর দেয়, প্রিয়ম দেখিয়ে দিয়েছে। সনাতন বাবু বলেন, আমি বেশি সময় দিতে পারবো না, বলো কি জানতে চাও? প্রিয়ম কে জেঠু? কেন জানো না? ওকে সমরেন্দ্রনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, দত্তক নিয়েছে। ও সামনের চেয়ার থেকে উঠে এসে সনাতন বাবুর সামনে বসে বলে, এই কথা তো সারা পৃথিবীর লোক জানে। তাদের চোখে প্রিয়ম ও বাড়ির দত্তক সন্তান, কিন্তু আমার চোখ যে অন্য কথা বলছে জেঠু। সনাতন ঘোলাটে চোখে ওর দিকে তাকিয়ে থাকেন। ওর মোবাইল ঘেটে গাঙ্গুলি বাড়ির সবার ছবি বার করে, বলে, প্রিয়ম যদি দত্তক নেওয়া সন্তানই হবে তবে ওর সাথে গাঙ্গুলি বাড়ির ছেলেদের যে বিশেষত্ব সেটা মেলে কি করে? সনাতন বলেন, কি বিশেষত্ব? মিত বলে, আমি দেখেছি লক্ষ্য করে, ওই বাড়ির প্রতিটি ছেলের চোখ ব্রাউন আর মাথার চুল হালকা লাল। এমনকি বীরেন্দ্র যে ছোট ছোট 2টি যমজ ছেলে আছে তারাও ব্যতিক্রম নয়।
আপনি সমরেন্দ্রনাথ বাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দয়া করে আমার সত্যিটা বলুন, এটা তদন্তের কাজে লাগবে। সনাতন বাবু বলেন, আর কদিন বাদেই হয়তো আমাকেও চোখ বুজতে হবে। এতদিন যে সত্যি আমি চেপে রেখেছিলাম সেটা আজ বলতে বাধ্য হচ্ছি। প্রিয়মকে সমরেন্দ্রনাথ আশ্রম থেকে এনেছিল ঠিকই, কিন্তু প্রিয়মের দেহে গাঙ্গুলি বাড়ির রক্ত আছে বলেই সে নিয়ে এসেছিল। ঝাড়খণ্ডে দীর্ঘদিন চাকরি করার সুবাদে শচীন্দ্রনাথ ওখানকার একটি মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক বলতে পারো। শচীনের বউ তখন এখানে থাকতো, কেউ কিছুটি টের পায়নি। কিন্তু যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন শচীন্দ্রনাথ দিশেহারা হয়ে যায়। সে মেয়েও খুব ভালো ছিল শুনেছি, সুন্দরী আর গান গাইতে পারত খুব ভালো। মা আর মেয়ে থাকতো। শচীন্দ্র বিবাহিত শুনতে পেরে সে মেয়ে ওকে বিয়ে করতে জোর দেয়নি, কিন্তু এ বাচ্চাও সে নষ্ট করতে চায়নি। সন্তান প্রসবের সময় জটিলতার কারণে মেয়েটি মারা যায়। তারপর শচীন্দ্রনাথ সমস্ত কথা এসে বড় ভাইকে জানায়। এই যে ঘরে তুমি বসে আছো, এ ঘরে বসে শচীন আর সমর আমার সাথে পরামর্শ করেছিল। আমরা ঠিক করেছিলাম গাঙ্গুলি বাড়ির ছেলেকে বাইরে আশ্রমে ফেলে রাখবো না। তারপর দত্তক নেওয়ার পরিকল্পনা হয়। প্রথমে ঠিক হয়েছিল শচীন নিজেই বাচ্চাটিকে দত্তক নিয়ে এসে স্ত্রীর হাতে তুলে দেবে, কিন্তু সমরের স্ত্রী ছিল খুব বুদ্ধিমতী। সে আমাদের জানায় শচীন্দ্রনাথের স্ত্রী দত্তক শিশু মানুষ করার ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাই খানিকটা বাধ্য হয়ে সমরেন্দ্রনাথ প্রিয়মকে দত্তক নেয় এবং পিতৃপরিচয় দান করে। কিন্তু সমরের স্ত্রী শচীনকে এরপর একা আর বাইরে চাকরি করতে যেতে দেয়নি। তারপর থেকে বাকি জীবনটা শচীন্দ্রনাথ যেখানে যেখানে বদলি হয়েছেন স্ত্রীর সঙ্গেই থেকেছেন। সমরেন্দ্রনাথের স্ত্রী এবার ঠাকুরপোর বিপুল রোজগার থেকে পাওয়া একটা বিশাল অংশ কাজে লাগিয়ে বাড়িঘর তৈরি করা, নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সমস্তটা করেছিল। শচীন্দ্রনাথ এর অবশ্য তাতে কোনো আপত্তি ছিল না, কারণ প্রিয়ম এই বাড়িতে খুব যত্নেই মানুষ হতো। ও শচীন্দ্রনাথের একমাত্র সন্তান এটা মনে মনে জানা থাকায় সমর এবং তার স্ত্রী ওকে অত্যন্ত স্নেহ করত। এরপরে হিরেন আর বীরেন পাড়া স্কুল থেকে ইংলিশ স্কুলে ভর্তি হয়। ছেলেদের কথা চিন্তা করে শচীন্দ্রনাথ নিজের জমানো টাকার একটা বড় অংশ খরচ করে বাড়ি লাগোয়া জমি, বাগান, পুকুর সব কিনে নেয়। মিথ সনাতন বাবুকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা থানায় আসে। বিমল বিশ্বাস সবটা শুনে বলেন, কিছু কিছু হিসেব যেন মিলছে, তাই না মিথ? কিন্তু মেশো, এই পর্যন্ত সব ঠিক আছে। শচীন্দ্রনাথ গাঙ্গুলি যাই ঘটান না কেন তা তার দাদার সঙ্গে মিলে সামাল দিয়েছিলেন এবং ওনার অবর্তমানে এরা তিন ভাই এই সম্পত্তির মালিক হতো। তাহলে তাকে খুন হতে হলো কেন? হারান পাশ থেকে বলে, আর সব থেকে বড় বিষয়, তাকে খুনটা করলো কে? মিত বলে, ঘরের লোকই করেছে। পেটে যখন বিষ পাওয়া গেছে সেই বিষ খাবারের সঙ্গে মিশেই ওনার পেটে গেছে। মেশো চলো ওখানে। বিমল বাবু হারান আর মিতকে সঙ্গে নিয়ে আবার গাঙ্গুলি বাড়িতে যান। তখন বেলা হয়েছে। পূজা বাচ্চাদের স্কুলে পৌঁছাতে গেছে, হিরেন কোর্টে, প্রিয়ম ব্যান্ডের প্র্যাকটিসে বেরিয়ে গেছে। বিমল বাবু তালা খুলে আবার শচীন্দ্রনাথের ঘরে ঢোকেন। পুঙ্খানুপুঙ্খভাবে সব খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখতে শুরু করেন। হঠাৎ খাটের পায়ার পিছনে একটা ছোট স্টিলের গ্লাস মিতের চোখে পড়ে। খুব সাবধানে বের করে এনে বোঝে ওতে কিছু তরল ছিল, যার খুব সামান্য অংশ হলেও এই কদিনে ভেতরে শুকিয়ে গেছে। হারানকে বলে ওটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করেন। ঘর থেকে বেরিয়ে উর্মিকে প্রশ্ন করেন, দুপুরে সেদিন শচীনবাবু কি কি দিয়ে ভাত খেয়েছিলেন? কাকাবাবু আর আমরা একসাথে বসেই খেয়েছিলাম। একই খাবার ছিল স্যার। আচ্ছা, তারপর উনি আর কিছু খেয়েছিলেন কি? উর্মি কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ, দিদিভাই মুসুম্বির রস বানিয়েছিল, রোজই করত। বাচ্চারা খেত আর কাকাবাবুও খেতেন। স্টিলের গ্লাসটা তুলে ধরে বিশ্বাস বলেন, এই গ্লাসটা করে খেতেন কি? উর্মি মাথা নাড়ে, হ্যাঁ। এর মধ্যে মিত দুই ভাইয়ের ঘরে যায়। সবার চোখ এড়িয়ে হাতের ছাপের কিছু নমুনা জোগাড় করে নিয়ে আসে। এর দুদিন পরে মিতকে ফোন করেন বিমলবাবু, রিপোর্ট এসে গেছে রে। মিত বলে, আমার কাছে পুরো গল্প এখন পরিষ্কার। তুমি থানা থেকে ওদের বাড়ি যাও, আমি আসছি। কাউকে বেরোতে দিও না। বেলা তখন 10:30। গাঙ্গুলি বাড়ির সামনে পরপর এসে দাঁড়ায় শ্যামপুকুর থানার দুটো পুলিশের গাড়ি আর মিতের বাইকটা। এতগুলো গাড়ি একসাথে থামতে দেখে হিরেন অবাক হয়ে যায়। বলে, স্যার, আমার তো কোর্টে বেরোতে হবে।
আজ অল্প জিজ্ঞাসাবাদ করে বাকিটা না হয় কালকে করবেন। মিত হেসে বলে, কাল থেকে হয়তো আর এ বাড়িতে আসার আমাদের প্রয়োজন পড়বে না। প্রিয়ম পিছন থেকে বলে, মৃত্যুঞ্জয়, তুমি তাহলে সবটা বুঝতে পেরে গেছো? কে খুন করেছে কাকাবাবুকে? মিত বলে, অনেক কিছু বলার আছে প্রিয়ম, সবাইকে ড্রয়িং রুমে ডাকো, শান্ত হয়ে সবাইকে শুনতে হবে। বিমলবাবু সবাই ঘরে আসার পরে দরজার সামনে গিয়ে দাঁড়ান। মিতের দিকে ফিরে বলেন, তুই বল। ও বলতে শুরু করে, আপনাদের ছোট কাকা শচীন্দ্রনাথের মৃত্যু একটা গল্পের অবশ্যম্ভাবী উপসংহার মাত্র, যে গল্পের শুরু হয়েছিল আজ থেকে প্রায় 24-25 বছর আগে। আপনারা সবাই জানেন আপনাদের ছোট কাকা বাইরে বদলির চাকরি করতেন। আপনারা এটাও জানতেন যে আপনাদের বাবা প্রিয়মকে ঝাড়খণ্ডের একটা আশ্রম থেকে দত্তক নিয়ে এসেছিলেন। কিন্তু যে সত্যিটা আপনারা কেউ দেখেও কোনোদিন দেখলেন না, সেটা হলো দত্তক নেওয়া সন্তানের মধ্যে এ বাড়ির ছেলেদের জেনেটিক্যালি যে বিশেষত্ব আছে সেটা আসে কি করে। এবার বীরেন্দ্রনাথ মুখ খোলে, বলে, না না, একটা ভুল হচ্ছে। এটা আমরা প্রথমে কেউই লক্ষ্য করিনি ঠিকই, কিন্তু আমার স্ত্রী খেয়াল করেছিলেন। এই নিয়েও বাবা মাকে 2-4 বার প্রশ্নও করেছে। তারপর কোনো সদুত্তর না পেয়ে সবটা কাকতালীয় বলে মেনে নিয়েছিল। উনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন বীরেনবাবু, কিন্তু মনে সন্দেহ থেকে গেছিল। হীরেন অবাক হয়ে বলে, কি বলতে চাইছেন বলুন তো? এবার সবাইকে অবাক করে মিত জানায়, প্রিয়ম কোনো বাইরের মানুষ নয় হীরেনবাবু, ও আপনাদের নিজেরই খুড়তুতো ভাই। ওর জন্মদাতা পিতা হলেন শ্রী শচীন্দ্রনাথ গাঙ্গুলি। সবাই হা হয়ে যায় এক কথায়। উর্মি বলেন, আর ওর মা? মিত বলেন, ওকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। প্রিয়ম অসহায়ের মতো নিচের দিকে তাকিয়ে বলে, আমি নিজের বাবাকে এতদিন কাকা জেনে এসেছি। বিমল বাবু ওর কাঁধে হাত রেখে বলেন, পারিবারিক সম্মান রক্ষার জন্য মানুষকে অনেক সময় অনেক কিছু করতে হয়। তোমার তো ভাগ্য কিছুটা ভালো বলবো যে ওনারা তোমায় অনাথের মতো আশ্রমে না রেখে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বংশ পরিচয় দিয়ে বড় করেছেন। বিমল বাবু বলেন, আর এই যে সেদিন তোমরা বলছিলে না এই বাড়ির সন্তান হওয়ার সত্ত্বেও আইন না পড়ে গান বাজনার লাইনে কেন গেল, এটারও উত্তর আছে। মিত আবার বলতে শুরু করে, প্রিয়মের মা ছিলেন খুব ভালো একজন গায়িকা। তার থেকে সম্ভবত প্রিয়মের মধ্যে এই সঙ্গীত প্রীতি এসেছে। ঝাড়খণ্ডে চাকরি করার সময়ই আপনাদের ছোট কাকার সাথে প্রিয়মের মার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়, যার ফলে প্রিয়মের জন্ম হয়েছিল। সমরেন্দ্র গাঙ্গুলি নিজের ভাইয়ের ছেলেকে অনাথ আশ্রমে ফেলে রাখতে চায়নি, তাই নিজে পিতৃপরিচয় দান করে তাকে বাড়ি নিয়ে আসেন। বীরেন মেজ ভাইয়ের দিকে ফিরে বলে, আমাদের বাড়িতে এমন কোনো ইতিহাস থাকতে পারে আমি কল্পনাতেও আনতে পারিনি এতদিন। মিত বলে, আপনারা কল্পনা না করলেও একজন কিন্তু জানতো আপনাদের মধ্যে। বলেই পূজার দিকে তাকিয়ে বলে, তাই না আন্টি? আকস্মিকতায় হকচকিয়ে যায় সে, তারপর সামলে নিয়ে বলে, আমি কিছুই জানতাম না, জানবই বা কি করে। এবার বিমল বিশ্বাস বলেন, কিন্তু আপনি সেদিন যে মুসম্বি রসটা হীরেনবাবুকে দিয়েছিলেন, সেই গ্লাসে আপনি ছাড়া কেবলমাত্র হীরেনবাবুরই হাতের ছাপ ছিল। আর ওই ফলের রসে যে বিষ আমরা পেয়েছি, তার সাথে শচীনবাবু এবং তার স্ত্রীর পেটে থাকা বিষের নমুনা মিলে গেছে। পূজা ম্যাডাম, তুমি কাকাবাবুর ফলের রসে বিষ দিয়েছিলে? দিদি, কেন? উর্মি চিৎকার করে ওঠে। পূজা বুঝতে পারে তার আর বেরোনোর জায়গা নেই, তাকে সব দিক থেকে আটকে ফেলা হয়েছে। সে মাটিতে মুখ নিচু করে বসে পড়ে। মিত তার সামনে বসে বলে, আমি বলছি আন্টি, পুরোটাই যদিও আমার ধারণা, তবু ভুল হলে আপনি বলে দেবেন। তারপর ঘরের বাকিদের দিকে তাকিয়ে বলেন, এই যে ছোটবেলায় আপনারা পাড়ার স্কুল থেকে বেরিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন, বা আপনাদের বাড়ি পাল্টে এই এত বড় বাগান বাড়ি পুকুর সব হয়েছে, এর সবটাই করেছিলেন শচীন্দ্রনাথ গাঙ্গুলি। প্রিয়ম ছিল তার একমাত্র সন্তান। সে এই বাড়িতে স্নেহে মানুষ হচ্ছে এটুকু জানতে পেরে তিনি খুশি থাকতেন। আপনাদের বাবা মা ও ভাইপোর যত্নে কোনো খামতি রাখেননি। এই পর্যন্ত সব ঠিকই ছিল, আপনারা 3 ভাই একসাথে হেসে খেলে বড় হয়েছেন। কিন্তু কি বলুন তো, কাকা আর বাবার মধ্যে কিছুটা তো তফাৎ থাকবেই। সম্ভবত শেষ বয়সে এসে শচীন্দ্রনাথ গাঙ্গুলি নিজের স্ত্রীর কাছে তার কৃতকর্ম স্বীকার করেছিলেন। কি তাই তো আন্টি? আঙুলে আঁচলের শেষটুকু জড়াতে জড়াতে পূজা মাথা নাড়ে। মিত বলে, খুব সম্ভবত
ওনারা মনে মনে ঠিক করেছিলেন যেহেতু প্রিয়মকে তারা খানিকটা বঞ্চিতই করেছেন পিতৃ স্নেহ থেকে, তার প্রায়শ্চিত্ত হিসেবে এই বিষয় আশয় যা শচীন্দ্রনাথ গাঙ্গুলির নামে ছিল প্রিয়মের নামে পুরোটাই করে দেবেন। ভুল বলছি আন্টি? এবার পূজা ধীরে ধীরে বলতে থাকে, সেদিন মুসুম্বি রসটা এনে বাইরে থেকে শুনি কাকাবাবু বলছেন আজ বিকেলে উকিলকে ফোন করে বলবো মিউটেশনের পেপার তৈরি করতে। শুনে কাকিমা বললেন, তোমার অর্থে তৈরি করা এই বিপুল সম্পত্তিতে তোমার ছেলেরই সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তুমি তো তোমার ভাইপোদের জন্য যথেষ্ট করেছ, তোমার জমানো অর্থ থেকে বরং ওদের জন্য কিছু দিয়ে যেও, কিন্তু বাড়িঘর বাগান পুকুর এগুলো তুমি তোমার ছেলের নামেই করে দাও। শুনি আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার মনে অনেকদিন ধরে প্রশ্ন ছিল প্রিয়ম কি করে এই বাড়ির ছেলেদের মতন দেখতে হয়। সেদিন দুপুরে এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। ওদের কথা শুনে বুঝলাম প্রিয়ম আসলে কাকাবাবুর নিজের ছেলে, তাই তখন আর দুবার ভাবার সময় ছিল না। আমি জানতাম ছোট কাকার ফলের রসে কি মেশাতে হবে। 2 গ্লাস রস করে তার মধ্যে আমি বীরেন চিৎকার করে থামাই ওকে, বলে তোমার হাত দিয়ে দুটো মানুষের প্রাণ চলে গেছে পূজা, দয়া করে কি বিষ দিয়েছ আমার সামনে বলো না, আমি আর সহ্য করতে পারছি না। পূজা বিমলবাবুর দিকে ফিরে বলে, কিন্তু আমি বা কি করতাম বলুন? আমার দুটো ছোট ছোট ছেলে, স্বামী অকেজো হয়ে আজ 7 বছর ঘরে বসে আছে। কাকাবাবু সমস্ত কিছু যদি প্রিয়মের নামে লিখে দেন তাহলে পঙ্গু স্বামী আর ছোট 2টি সন্তান নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম বলুন তো? উনি তো আমাদের মাথার ওপর থেকে ছাদটাও কেড়ে নিচ্ছিলেন। প্রিয়ম এগিয়ে এসে পূজার হাত দুটো ধরে মাটিতে বসে পড়ে বলে, বৌদি ভাই, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? সেই কোন ছোট থেকে আমাকে দেখেছো তুমি? তোমার মনে হয় এই বাড়িঘর আমার নামে হয়ে গেলে আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিতাম? মিত বলে, জীবনে প্রথমবার হয়তো শচীন্দ্রনাথ গাঙ্গুলি প্রিয়মের বাবা হয়ে উঠতে চেয়েছিলেন, আর সেটাই ওনার কাল হলো। তারপর উঠে দাঁড়িয়ে বলে, মেশো, এবার তোমার যা করার করো, আমি আর এখানে থাকবো না। বেরিয়ে যাওয়ার আগে প্রিয়মের দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত দিয়ে বলে, আমি জানি আজ থেকে তোমার পৃথিবীটা অনেকটাই পাল্টে গেল হয়তো, কিন্তু সবকিছুর শেষে একটা কথাই বলবো, ভালো থাকার চেষ্টা করো। বাইকে স্টার্ট দেওয়ার আগে মিত তিতিরকে ফোন লাগায়, তোর বাড়ির কাছের কফি শপটায় এসে দাঁড়াতো 1/2 ঘন্টার মধ্যে। তিতির উত্তর দেয়, মনটা ভালো নেই তাই তো, চলে আয়। মিত বলে, দেখা করতে বললাম তো শুধু, বুঝলি কি করে মনের খবর? তিতির হাসে, যেখানে থাকি সেখানে কি চলছে বুঝবো না? মিত বাইকটা স্টার্ট দিয়ে বলে, চুলটা খুলে আসিস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।